বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে, তবু কোথাও না দাঁড়িয়ে সাইকেলে প্যাডেল করে চলেছে আনন্দ। একটু আগের দেখা দৃশ্যটা চোখের সামনে যতবার ভেসে উঠছে, ততবারই নিজের অক্ষমতার জ্বালায় জ্বলছে বুকের ভেতরটা। মনে হচ্ছে এই বৃষ্টি মাথায় সাইকেল চালানো তো নিতান্তই তুচ্ছ ব্যাপার। পৃথিবীর কোনো কষ্ট, কোনো যন্ত্রণায় এরপর আর নতুন করে কষ্ট দিতে পারবে না ওকে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তায় একটা জনপ্রাণী নেই। সামনের দিক থেকে তীব্র ছাঁট এসে ধাক্কা মারছে বুকে। আনন্দ যেন ইচ্ছে করে বুক পেতে দিচ্ছে ওই আঘাতটা নেওয়ার জন্য। কাছেই কোথাও বাজ পড়ল। কান ফাটা আওয়াজে কেঁপে উঠল শরীরটা। তবু থামবে না ও। ওর মতো হতভাগার ভাগ্যে আর কি কি খারাপ আছে তার শেষ দেখেই ছাড়বে আজ। বাড়ির দরজায় এসে অভ্যেস মতো বেলটা বাজালো। ছাতা মাথায় দরজায় এসে দাঁড়ালেন ব্রততী। ছিটকিনি খুলেই আনন্দকে দেখে আঁতকে উঠলেন। এ কি করেছিস? এত দুর্যোগের মধ্যে সাইকেল চালিয়ে বাড়ি না এসে কোথাও দাঁড়াতে পারলি না একটু? এবার যে অসুখ করবে। মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে সাইকেল ঠেলে বাড়িতে ঢুকল আনন্দ। চটি খুলে বারান্দায় সাইকেলটা ঠেসিয়ে রাখল। পকেট থেকে ছোট পার্স, পেন, মোবাইল বার করে সামনের কাঠের চেয়ারটায় রেখে দিল। ব্রততী এগিয়ে এসে শুকনো গামছাটা হাতে ধরিয়ে দিতেই রাগে ফেটে পড়ল আনন্দ। কেন এসব করো তুমি? বলতে পারো মা? তোমার ছেলে এমন কি গুণধর, এমন কি যোগ্যতা আছে তার? কতটা সুখে রাখতে পেরেছে সে তোমাকে? একটা অকর্মণ্য অপদার্থ ছেলে তোয়াজ করতে খারাপ লাগে না তোমার? হাত জোর করছি তোমায় মা, এসব করে আর আমাকে লজ্জা দিও না। হাতে গামছাটা ধরে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন ব্রততী। বুঝতে পারছেন কোনো একটা কারণে বিক্ষুব্ধ হয়ে আছে ছেলেটার মনটা। কারণটা জানা নেই, তবু এই মুহূর্তে এ নিয়ে কোনো প্রশ্ন করা যে সমীচীন নয় সেটা বুঝতে পারছেন ব্রততী। টুলের ওপর গামছাটা রেখে রান্নাঘরে ঢুকে গেলেন। টিউবওয়েলের হ্যান্ডেলটার ওপর খুব জোরে জোরে চাপ দিয়ে চলেছে আনন্দ। বড় বালতিটা তলায় যেভাবে পেতেছে তাতে 3 ভাগ জল বাইরে পড়ছে। সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। রান্নাঘর থেকে বিষয়টা লক্ষ্য করলেন ব্রততী। আনন্দকে এতটা অস্থির হতে দেখেননি অনেক দিন। বেশ তো চালাচ্ছিল জীবনটা নিজের অবস্থাকে মানিয়ে নিয়ে। আবার কি হলো কে জানে। একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ব্রততীর বুকের ভেতর থেকে। কি করবেন ভেবে পাচ্ছেন না। অথচ এভাবে চলতে থাকলে স্নান কখন শেষ হবে তার ঠিক নেই। নিরুপায় হয়ে গলার স্বরকে যতটা সম্ভব সহজ করে হাঁক দিলেন। হলো তোর? একটু তাড়াতাড়ি কর বাবা, আমার খুব খিদে পেয়েছে। একটা কথাতেই কাজ হলো। তাড়াতাড়ি বালতি ভর্তি করে বাথরুমে ঢুকে গেল আনন্দ। গায়ে নামমাত্র সাবান ছুঁয়ে মগে করে মাথায় জল ঢালতে শুরু করতেই আস্তে আস্তে নিজের মধ্যে ফিরে এলো আনন্দ। মনে হলো একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছে বিদিশা। যে মেয়ে বাড়িতে টাইলস বসানো বাথরুমে শাওয়ারের তলায় দাঁড়িয়ে স্নান করে, সে এই বাথরুমে স্নান করবে কি করে? দুটো পরিবারের জীবনযাত্রার ধরন ধারণ একেবারেই আলাদা। ওকে এখানে আনার কথা ভাবাটা সত্যিই অন্যায়। 19 বছরের মেয়েটা তার অপরিণত বুদ্ধি নিয়ে কবে কি বলেছিল সে কথা আজও মনে রাখতে যাবে কোন দুঃখে? ভুল তো করছে আনন্দ নিজেই, বোকার মতো বিদিশাকে নিয়ে স্বপ্ন দেখে। অনেক হয়েছে, আর নয়। এবার ওর উচিত নিজের মনকে শক্ত করা। পাজামা আর গেঞ্জিটা গলিয়ে
তাড়াতাড়ি খেতে বসল আনন্দ। ব্রততী ভাতের থালা এগিয়ে দিলেন। আনন্দ বলল, তোমার থালা কই? এই তো এবার বাড়ব। বাহ, চমৎকার। খিদে পেল একজনের, অথচ আগে খাবার এলো আর একজনের। তোমার ভাত আনো, তারপর আমি ভাতে হাত দেব। মাঝে মাঝে কি যে ছেলে মানুষই করিস। কথা বলতে বলতে নিজের জন্য ভাত বেড়ে আনতে রান্নাঘরের দিকে ছুটলেন ব্রততী। দুপুরের খাওয়ার পর ঘণ্টা দেড়েক বিশ্রাম পায় আনন্দ। 3:30 পর তৈরি হয়ে আবার বেরিয়ে পড়ে। বিকেল 4টে থেকে রাত্রি পর্যন্ত 3 ব্যাচ পড়ায়। 10টায় শেষ ব্যাচ পড়িয়ে টুকিটাকি দরকার সেরে বাড়ি ফিরতে 10:30 বেজে যায়। অর্ঘ্যর চেষ্টায় ক্লাবের ফাঁকা ঘরটা পাওয়া গেছে, তাই রক্ষা। না হলে মাসে মাত্র 6,000 টাকা ভাড়ায় কোনো ঘর পাওয়া যেত বলে মনে হয় না। মাস্টার্স করার পর প্রথম 1 বছর সকালের দিকে 2 ব্যাচ পড়াতো। 10টার পর বাড়ি চলে আসতো। এসে নিজে পড়াশোনা করত কম্পিটিটিভ পরীক্ষায় বসার জন্য। এখন আর তা হয় না। গত 2 বছর ধরে ছোটদের স্কুল ছুটির পর দুটো বাড়িতে গিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলের 4টে বাচ্চাকে পড়াচ্ছে। এতে যে 2,000 টাকা বাড়তি পাওয়া যায়, তাতে মায়ের ওষুধগুলো কেনা যায়। ভাবলে অবাক লাগে আনন্দর। ঈশ্বর কি সব অভাগাদের একই বাড়িতে পাঠান? তা না হলে বাবা অনন্ত রায় নিজেও কেনই বা বিএসসিতে ডিস্টিংশন পেয়েও জুট মিলের চাকরিটা বেছে নিয়েছিলেন? আর সচ্ছল পরিবারের মেয়ে হয়েও গ্র্যাজুয়েশনের পর মা কেনই বা বাড়ির লোকের মতের বিরুদ্ধে গিয়ে বাবাকে বিয়ে করেছিলেন? আসলে সবই ভাগ্য। না, আনন্দ এখন আর আগের মতো ভাবে না। ম্যান ইজ দ্য ক্রিয়েটর অফ হিজ ওন ফরচুন। বরং উল্টোটা ভাবে। ভাগ্যের চাকা যেদিকে ঘুরবে, মানুষকে সেদিকেই হাঁটতে হবে। তাই তো তমাল, পল্লব এরা সমস্ত পরীক্ষায় আনন্দর থেকে কম নাম্বার পাওয়ার পরও ঠিক একটা করে চাকরি জুটিয়ে নিয়েছে। হোক না প্রাইভেট ফার্ম, তবু মাস গেলে একটা ভালো অঙ্কের টাকা তো পাচ্ছে। আসলে ওরা যে সচ্ছল বাড়ির ছেলে, ওদের ভাগ্য তো আনন্দর মতো নয়। মায়ের কথায় এবার আবার পিএসসি পরীক্ষা দিয়েছে আনন্দ। তবে মনে মনে ঠিক করেছে আর নয়। এবার যদি না হয় আর কোনো পরীক্ষা দেবে না। টিউশনি করেই একা একা কাটিয়ে দেবে জীবনটা। ভেবেছিল কষ্টে নিজের বুক ফেটে গেলেও নিজের থেকেই ফিরিয়ে দেবে বিদিশাকে। বলবে, আমার জন্য অপেক্ষা না করে এবার বাবা মায়ের পছন্দ মতো কোনো পাত্রকে বেছে নে তুই। তার করতে হলো না। নিজের ভালোটা নিজেই বুঝে নিয়েছে বিদিশা। তবে বেশ মানিয়েছে ওকে ওর নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে। কথাটা অর্ঘ্য বলেছিল 2 দিন আগেই। বিশ্বাস করেনি আনন্দ। আজ নিজে চোখে না দেখলে হয়তো এখনো বিশ্বাস করতো না। দেওয়াল ঘড়ির দিকে তাকালো আনন্দ। 3:20 বাজছে। আরও 5-7 মিনিট পরে উঠলেও চলবে। অবশ্য প্রতিদিনের অভ্যেস মতো মা ঠিক সময়ে দরজার বাইরে থেকে ডাক দেবে। কারণ মা জানে সময় মতো যেতে না পারলে এই টিউশনিগুলো হয়তো চলে যাবে। তখন মা ছেলের গ্রাসোচ্ছ্বাদন হবে কি করে? সাইকেলের প্যাডেলে পা রাখতেই মনে পড়ে গেল সকালের দেখা দৃশ্যটা। ক্লাবের ঘরটায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রোজকার মতো 11:45 নাগাদ বেরিয়ে পড়েছিল দত্তদের বাড়িতে বাচ্চাদের পড়ানোর জন্য। আস্তে আস্তেই চালাচ্ছিল সাইকেলটা। পাশ দিয়ে একটার পর একটা বাইক কিংবা স্কুটি পেরিয়ে যাচ্ছিল। আধ পুরনো সাইকেলটা চালাতে চালাতে বাইকওয়ালাদের দেখলে এখন আর আগের মতো মনকষ্ট হয় না আনন্দর। সব কিছুকে এখন মেনে নিতে শিখেছে ও।
হঠাৎ উল্টো দিকে রাস্তায় একটা লাল রঙের বাইকের আরোহী দুজনকে দেখে চমকে উঠল আনন্দ। বড় বাসটা ঢুকে যাওয়ায় জ্যামে আটকে গেছে বাইকটা। একটা টল হ্যান্ডসাম ছেলের কোমর বাঁ হাত দিয়ে ধরে বসে আছে বিদিশা। ওর ডান হাতে একটা চকোবার আইসক্রিম। একবার নিজে কামড়ে ছেলেটার মুখের কাছে বাড়িয়ে দিল হাতটা। ছেলেটা খানিকটা কামড়ে নিতেই আবার নিজের মুখে ঢোকালো। আনন্দ একটা চায়ের গুমটির দোকানে আত্মগোপন করল। অবাধ্য দৃষ্টিটা বারবার চলে যাচ্ছিল ওই দিকেই। আইসক্রিম খাওয়া শেষ হলে নিজের ওড়না দিয়ে বিদিশা মুছিয়ে দিল ছেলেটার মুখটা। জ্যাম সরে যেতে আনন্দের পাশ দিয়ে স্পিডে বেরিয়ে গেল ওরা। আশ্চর্য মানুষের চরিত্র। এই বিদিশায় এতদিন বলে এসেছে ন্যাকামি করা ওর ধাতে নেই। লোক দেখানি আদিক্ষেতা করতে পারবে না ও কোনো দিন। উডবি বা বরের কাঁধ ধরে হাঁটা, রেস্টুরেন্টে গিয়ে একটা লস্যির গ্লাসে দুটো স্ট্র দিয়ে একসঙ্গে দুজনের টানা, এসব দেখলেই ওর গা জ্বলে। অথচ সেই বিদিশাই আজকে নতুন পার্টনারের কোমর জড়িয়ে যাচ্ছে। একটা আইসক্রিমে দুজন কামড় দিচ্ছে। ঠিকঠাক ভালো লাগার মানুষটাকে হয়তো এতদিনে খুঁজে পেয়েছে, তাই বদলে গেছে নিজেও। বিদিশাকে এইভাবে দেখার পর শরীরের সব শক্তি যেন মুহূর্তে উবে গিয়েছিল আনন্দর। কি করে যে পৌঁছেছিল দত্তবাড়ি সেটা ওই শুধু জানে। ছেলেটার লালটু চেহারাটা মনে পড়তেই নিজের রোদ পোড়া শরীরটার দিকে তাকালো আনন্দ। মনে মনে বলল, বেশ করেছে বিদিশা। নিজের ভালো সবাই বোঝে, ভবিষ্যতের চিন্তা কে না করে। যে মা বলে তোর জন্যই বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম, সেই মাও ভাবে নিজের ভবিষ্যতের কথা। তাই তো গত 3 বছর ধরে সেলাই, বুটিক এসব করে যে টাকা রোজগার করে মা, তার সবটাই নিজের কাছে রেখে দেয়। অসুবিধায় হলেও সেই টাকা থেকে 1 পয়সাও খরচ করে না। অবশ্য দোষ মাকে দেওয়া যায় না। বাবার অসুখের সময় পয়সার অভাবে চিকিৎসা করানো যায়নি ঠিক মতো, তাই নিজের ভারী অসুখ বিসুখের কথা ভেবে এই সঞ্চয়ের চেষ্টা হয়তো। ছাত্রেরা ঘরের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে দেখে খারাপ লাগলো আনন্দর। রোজই ওরা আসার আগে চলে আসে। আজ এতটাই অন্যমনস্ক ছিল যে সাইকেলে পাম্প দেওয়ার কথাটাও মনে ছিল না। তাই 10 মিনিটের রাস্তা আসতে 20 মিনিট লেগে গেছে। তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে তালাটা খুলল আনন্দ। তৎক্ষণাৎ বসার জন্য হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল ছেলেরা। বাবার মৃত্যুর পর নিজের 19 বছর বয়স থেকে টিউশনি করছে আনন্দ। পড়ানোর ব্যাপারে যথেষ্ট সুনাম ওর। সেটাকে রাখার আপ্রাণ চেষ্টাও করে ও। ছেলেগুলোর সামনে উচ্চ মাধ্যমিক, তাই নিজের মনের মধ্যে যতই ঝড় বয়ে যাক, পড়ানোর ব্যাপারে গাফিলতি করতে চায় না আনন্দ। প্রয়োজনের জন্য টিউশনি করে ঠিকই, কিন্তু টাকা পয়সার বাইরেও একটা বিষয় ভাবায় ওকে। ওর কাছে পড়ে যেন কেউ তেমন খারাপ রেজাল্ট না করে। নিজের রেজাল্ট আউটের দিনের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করে ছাত্রদের রেজাল্ট আউটের দিনগুলোতে। রাত্রে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে আনন্দ। কিছুতেই ঘুম আসছে না। দুপুর থেকে মোবাইলটার সুইচ অফ করে রেখেছে। বারবার মনে হচ্ছে অন করে একবার দেখতে বিদিশার কোনো মিস কল আছে কি না। কিন্তু ঠিক তখনই একটা বিশ্রী রকম খারাপ লাগায় ভরে যাচ্ছে মনটা। আচ্ছা, কেন করলো এটা বিদিশা? আনন্দ তো প্রথমেই আপত্তি জানিয়েছিল। নাছোড়বান্দা হয়ে আনন্দের পেছনে পড়েছিল বিদিশা নিজেই। তখন কি ও জানতো না দুটো পরিবারের বৈষম্যের কথা? সবই জানতো।
আনন্দর বাড়িতে এসেছিল তো সেই ফার্স্ট ইয়ারেই, নাকি ভেবেছিল পড়াশোনায় ভালো আনন্দর মতো ছেলের পাস করলেই হাতের মুঠোয় কোনো ভালো জব চলে আসবে? মাঝে মাঝেই মনে পড়ে প্রথম দিনের কথাটা। নতুন কলেজ, এক দল মেয়ের সঙ্গে হুল্লোড় করতে করতে গেট দিয়ে বেরোচ্ছিল বিদিশা। মাটি থেকে উঁচু হয়ে থাকা একটা ইটের টুকরোই হোঁচট খেয়ে হঠাৎই মুখ থুবড়ে পড়েছিল। হই দিয়ে উঠেছিল এক দল ছেলে। গেটের পাশে একা দাঁড়িয়ে আনন্দ অপেক্ষা করছিল তমালের জন্য। বিদিশাকে পড়ে যেতে দেখে তাড়াতাড়ি 2 পা এগিয়ে গিয়ে তুলেছিল ওকে। হাত দিয়ে নিজেকে সামলাতে গিয়ে হাতের তালু কনুই ছিঁড়ে গিয়েছিল বিদিশার। নিজের ব্যাগ থেকে জলের বোতল বার করে বিদিশার বান্ধবীদের দিকে এগিয়ে দিয়ে আনন্দ বলেছিল, ছিঁড়ে যাওয়া জায়গাগুলো তাড়াতাড়ি ধুয়ে দিন কেউ, না হলে ক্ষতি হবে। সেই আলাপের সূত্রপাত। দুজনেই ফার্স্ট ইয়ার, ফিজিক্স অনার্স, তাই বন্ধুত্ব হতে বেশিক্ষণ সময় লাগেনি। মাস 3 পর একদিন বিদিশা বলেছিল, জানিস আনন্দ, আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম। বুঝতে না পেরে আনন্দ প্রশ্ন করেছিল, কী রে? বিদিশা গম্ভীরভাবে বলেছিল, নিজের অজান্তেই কখন আমি তোর প্রেমে পড়ে গেছি। আনন্দ প্রথমে ভেবেছিল মজা করছে বিদিশা, কিন্তু যত দিন যাচ্ছিল বিদিশার মধ্যে পরিবর্তনটা প্রকট হচ্ছিল। সমস্ত ব্যাপারটা পরিষ্কার হতে আনন্দ বলেছিল, কি পাগলামি করছিস তুই? কি হবে আমাকে ভালোবেসে? আমি কোনো দিক দিয়েই তোর যোগ্য নই। আমাদের বাড়ির অবস্থা তুই জানিস না? আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ। বিদিশার গাল ফুলিয়েছিল অভিমানে। কি ভাবিস তুই আমাকে? আমি কোনো ফালতু কথা বলছি? অত হিসেব করে ভালোবাসা যায় বুঝি? আমি টাকা পয়সা রূপ এসবের জন্য কাউকে ভালোবাসার কথা ভাবতেও পারি না। আমি চেয়েছিলাম একটা খাঁটি মানুষকে, সেটা পেয়ে গেছি, ব্যাস, আর কিছু চাই না। কেন বলেছিল এসব বিদিশা? কোনটা সত্যি? সেদিনের সেই বিদিশা, নাকি আজকের দেখা এই বিদিশা? পিএসসি পরীক্ষার রিটিনে পাশ করে এবার একটু আশা জেগেছিল আনন্দর মনে। ভাইবা দিয়েও খুব স্যাটিসফ্যাকশন এসেছিল। আশা করে আছে অনেকটাই, তবে হবেই যে সে গ্যারান্টি নেই। ওর যা ভাগ্য, তাতে তীরে এসে তরি ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি। 4 মাস পেরিয়ে গেছে, এখনও রেজাল্ট বেরোয়নি। 2-1 দিনের মধ্যে বার হওয়ার কথা। খুঁজে পেতে রেজাল্ট দেখার ইচ্ছেটা চলে গেছে। সেদিনের পর থেকে সব কিছুতেই বীতশ্রদ্ধ ভাব এসেছে। এই 3-4 দিন বিদিশাও দেখা করার চেষ্টা করেনি একবারও, ফোনও করেনি। অবশ্য ফোনে লাইন না পাওয়ারই কথা। প্রয়োজন ছাড়া বেশিরভাগ সময় মোবাইলের সুইচ অফ রাখছে আনন্দ। দুপুরে পড়িয়ে বাড়ি ঢুকতে গিয়েই খটকা লাগলো আনন্দর। গ্রিলের গেটটা খোলা, দরজাতে ছিটকিনি দেওয়া নেই। মায়ের অসুস্থতার আশঙ্কায় বুকের ভেতরটা কেঁপে উঠল। দুরু দুরু বুকে 2 পা এগোতেই মায়ের ঘর থেকে হাসির শব্দ শুনতে পেল আনন্দ। গলাটা চিনতে এখন আর ভুল হয় না। বিদিশা এসেছে বোঝা যাচ্ছে, কিন্তু পুরুষ কণ্ঠটা কার? বন্ধুদের মধ্যে কেউ কি? যে হয় হোক, বিদিশার মুখোমুখি হতে ইচ্ছে হচ্ছে না এই মুহূর্তে। ও ঘরে উকি না দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ল আনন্দ। টেবিলের ওপর মুখ ছেঁড়া খামটা দেখেই ছুঁ মেরে তুলে নিল আনন্দ। খামের ভেতর থেকে বেরিয়ে এলো আনন্দর অ্যাপয়েন্টমেন্ট লেটার। প্রচণ্ড আনন্দের মধ্যেও কটা প্রশ্ন ভাবিয়ে তুলল ওকে। খামটা কে ছিঁড়েছে? মা?
কিন্তু মা তো এ পর্যন্ত আনন্দর নামে আসা কোনো খাম ছিঁড়ে দেখেনি। তাহলে কে? বিদিশা? ওই বা হঠাৎ আমাদের বাড়ি আজ আসতে গেল কেন? এখন তো আসে না বললেই চলে। তবে কি মা খামটা দেখে বিদিশাকে ফোন করেছিল? আর বিদিশাও আনন্দর চাকরি পাওয়ার খবরটা শুনেই? না না, এটা কি ভাবছে ও? ও চাকরি পেলে বিদিশার গলে পড়ার কোনো কারণ তো নেই। ওর নতুন পার্টনার হ্যান্ডসামই শুধু নয়, আর্থিক অবস্থাও নিশ্চয় বেশ ভালো। ওই রকম দামি বাইকে ঘুরে বেড়াচ্ছে যে, তার বাড়িটাও নিশ্চয় আনন্দর বাড়ির মতো নয়। হয়তো ভালো পোস্ট হোল্ড করছে ওর নতুন বয়ফ্রেন্ড। তাহলে বিদিশা আজ এলো কেন? হিসেবটা কিছুতেই মেলাতে পারছে না অঙ্কে তুখোড় আনন্দ রায়। আনন্দ খামটা ফাইলে ভরে ফাইলটা কাঠের আলমারিটায় রাখতে গিয়েই একটা হালকা শব্দ হলো। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলেন ব্রততী। পিছু পিছু বিদিশা ও সেই সুদর্শন যুবক। ব্রততী বললেন, কখন এলি? আনন্দকে কিছু বলতে না দিয়ে হ্যান্ডসাম বয় আচম্বিতে জড়িয়ে ধরল আনন্দকে। কনগ্র্যাচুলেশন জিজু। আনন্দর বিস্ময় কাটার আগেই বিদিশা এসে কিল মারতে লাগলো যুবকের পিঠে। তোকে বারণ করা সত্ত্বেও তুই কেন আগে কনগ্র্যাচুলেশন জানালি বল? ব্রততী বিদিশাকে টেনে সরিয়ে নিতে নিতে বললেন, কি হচ্ছে বিদিশা? ছোট ভাইটাকে অমন করে মারতে আছে? তুমি জানো না মামনি, আমাকে আগে বলতে দেবে না বলে বুবুন শয়তানি করে এটা করল। নামটা শুনেই চমকে উঠল আনন্দ। বুবুন মানে বিদিশার ছোট কাকার ছেলে? ওই তো বিদিশার একমাত্র ভাই। কিন্তু সেই হাড়জিরজিরে ছেলেটা 5-6 বছরে এমন সুন্দর চেহারার অধিকারী হলো কি করে? বিদিশার থেকে 2 বছরের ছোট বুবুন। বিদিশার মুখে ওর অনেক গল্প শুনেছে আনন্দ। বিদিশার সঙ্গে আনন্দর বাড়িতে এসেও ছিল 2 বার। ছোট থেকে ওদের দুজনের এতটাই ভাব ছিল যে সহোদর ভাইয়ের সঙ্গেও অতটা ভাব থাকে না অনেকেরই। এমনকি এক থালায় খেতে ভালোবাসত দুজনেই। বুবুনের বাবা মানে বিদিশার ছোট কাকা একজন এসডিপিও। বুবুনের উচ্চ মাধ্যমিকের পর ছোট কাকা বদলি হয়ে যখন দেরাদুন চলে গিয়েছিলেন, তখন 2 ভাই বোনে খুব কান্নাকাটি করেছিল। বুবুন দিল্লিতে হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, এটুকু শুনেছিল আনন্দ। সেই বুবুন যে 6 ফিট লম্বা একজন সুদর্শন যুবক হয়ে উঠেছে তা কল্পনাও করতে পারেনি। বুবুনের বাহুবন্ধন থেকে মুক্ত হয়ে আনন্দ বলল, তুই কবে এলি বুবুন? এই তো 4 দিন আগে এসেছি। আমার পোস্টিং হয়ে গেছে বড়দায়। চাকরিতে জয়েন করার আগে 2 দিন ইচ্ছে মতো ঘুরে নিলাম। পরশু চলে যাব। তার আগে একটা ভালো খবর শুনে গেলাম, খুব আনন্দ হচ্ছে আমার। আর দিভাই যে কি করছিল তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে, যদি দেখতে তুমি। ওর তো মানসিক আছে কালী ঠাকুরের কাছে। বিদিশা লজ্জা পেয়ে বুবুনের মুখে হাত দিল। বড্ড বেশি কথা বলিস তুই। সব কিছু জানার পর নিজের গালেই নিজে কষে চড় মারতে ইচ্ছে করছে আনন্দর। কি যা তা ভেবে চলেছে 3 দিন ধরে। বিদিশাকে অবিশ্বাস করে মস্ত বড় অন্যায় করেছে ও। ভাগ্যিস বিদিশা কিছু জানতে পারেনি। জানলে আর মুখ দেখাতে পারত না ওকে। অর্ঘ্যকে আজই বলতে হবে এই কদিন কার সঙ্গে ঘুরছিল বিদিশা। আনন্দর দিকে আর চোখে তাকিয়ে ব্যাগটা কাঁধে তুলে নিল বিদিশা। কাল আর আসবো না মামনি। পরশু ভাই চলে গেলে আমি আবার আসবো। এখন আসছি। বিদিশা চলে যেতে ওর গমন পথের দিকে পলকহীন তাকিয়ে রইল আনন্দ। সব খারাপ লাগা মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। চাকরিতে জয়েন করেছে আনন্দ মাত্র 15 দিন। সকালের দিকে টিউশনি বন্ধ।
তবে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দেবে তাদের এ সময় পড়ানো বন্ধ করে দেওয়া অনুচিত মনে হয়েছে। তাই ছাত্রদের অনুরোধে সন্ধেবেলায় 2 ব্যাচ পড়িয়ে তবে বাড়ি ঢুকতে পারছে আনন্দ। এখনও 1.5 মাস এইভাবেই চালাতে হবে। সবই ঠিকঠাক চলছে, শুধু একটা ব্যাপারে বেশ অসঙ্গতি লক্ষ্য করছে আনন্দ। যে বিদিশা দিনে 3 বার ফোন করে বকর বকর করত, এখন সে নিজের থেকে ফোনই করে না। আনন্দ করলে তখন কিছুক্ষণ কথা বলে, কিন্তু আগের সেই উচ্ছ্বাসটা যেন অনেকটাই কমে গেছে। রোজকার মতোই পড়িয়ে বাড়ি ফিরতে ফিরতে 9:45 বেজে গেল। নিজের ঘরে ঢুকে অবাক না হয়ে পারল না আনন্দ। বিছানায় নতুন বেড কভার পাতা, বুকশেলফে বইগুলো নিখুঁত করে গোছানো, টেবিলে প্লাস্টিকের কভারের বদলে লেসের কভার। একটা ফুলদানিরও আমদানি হয়েছে, তাতে কিছু সিনথেটিক ফুলের থোকা। দরজা জানালায় নতুন পর্দা, দরজার সামনে নতুন পাপোশ। তাড়াতাড়ি উকি দিয়ে দেখল মায়ের ঘরটাও একইভাবে সাজানো। দরদালানের আলোটা জ্বালতেই বিস্ময়ের মাত্রা আকাশ ছুঁল। একদিকে একটা কাঁচ সেট করা স্টিলের ডাইনিং টেবিল, অন্যদিকে একটা স্টিলের সোফা সেট, মাঝে একটা ছোট সেন্টার টেবিল। ব্যাপারটা কি? মা এত কিছু কি করে করলো একা একা? করলই বা কখন? সকাল 8:45 যখন অফিস গেল তখনও তো কিছুই ছিল না। 13 ঘন্টা সময়ে বাড়িটায় ভোল বদলে গেছে পুরোপুরি। কি করে সম্ভব হলো এটা? কাপড়ে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন ব্রততী। বললেন, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়, কাল সকাল সকাল উঠে বাজার যেতে হবে। কাল পাকা কথা বলতে আসবে বিদিশাদের বাড়ি থেকে। আঁতকে উঠল আনন্দ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? সবে চাকরিটা পেয়েছি, এখনও 1 মাসের মাইনেও পাইনি। এখন বিয়ে করব কোথা থেকে? টাকা কোথায়? আর এসব ফার্নিচার আর সব জিনিস এলো কোথা থেকে? ধারে কিনেছ? তবে কি তুমি আমার বিয়েতে পণ নেওয়ার কথা ভাবছ? ব্রততী চুপ করে আছেন দেখে চেঁচিয়ে উঠল আনন্দ। চুপ করে থেকো না মা, উত্তর দাও। ব্রততীর ঠোঁটের কোণে হাসি। এইসব সম্ভব হয়েছে ওই পাগলি মেয়েটার জন্য। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারেনি ঠিক কথা, তবে ওর গুণের শেষ নেই, সব কৃতিত্ব ওর। বিদিশা? ও কি করেছে মা? ও টাকা দিয়েছে এসব কিনতে? সরাসরি টাকা দেয়নি, তবে আমাকে বেশি টাকা রোজগার করতে সাহায্য করেছে। যত শুনছে ততই অবাক হয়ে যাচ্ছে আনন্দ। একজন প্রতিষ্ঠিত উকিলের মেয়ে হয়ে বিদিশা তাদের সংসারের জন্য এত কিছু করেছে। সকালে কম্পিউটার শেখার আর বিকেলে গান শেখার নাম করে বাড়ি থেকে বেরিয়ে এসে 2 বছর ধরে মায়ের সঙ্গে হাতে হাতে বুটিকের কাজ করেছে। ঘুরে ঘুরে অর্ডার জোগাড় করেছে, অর্ডার সাপ্লাই করেছে। দুজনে মিলে গত 2 বছরে 2.5 লক্ষ টাকা রোজগার করেছে। সেই টাকাতেই বিয়ের খরচ করতে চায় মা বিদিশা দুজনেই। আপত্তি জানালো আনন্দ। না মা, তা হয় না। ও টাকা তোমাদের দুজনের পরিশ্রমের, তাই ওটা তোমাদেরই থাক। আমাকে আর 1টা বছর সময় দাও। ব্রততী বললেন, তার হয় না। বিদিশার মা ওর বাবাকে বহু কষ্টে রাজি করিয়েছেন। এ সময় পিছিয়ে গেলে বিদিশার অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করবেন ওর বাবা। মেয়েটার কথা একবার ভাব। আনন্দর গলায় রীতিমতো সংকোচ। কিন্তু মা? আর কোনো কিন্তু নয়। বিদিশা বলেছে, তোর যদি কোনো দ্বিধা থাকে তাহলে তুই পরে আমাদের টাকা শোধ দিয়ে দিবি। উত্তর দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে আনন্দ। মনে মনে শুধু একটা কথাই ভাবছে, সব ঋণ কি
শোধ করা যায়? যে দুজন নারী তার কথা ভেবে নিজেদের উজাড় করে দিতে চেয়েছে, তাদেরই সম্বন্ধে কত কি ভেবেছে সে। সত্যি ওই দুজনের সন্তান ও স্বামী হিসেবে আজ অযোগ্য মনে হচ্ছে নিজেকেই। আনন্দর বুকের মধ্যে এখন দ্রিমি দ্রিমি রবে মাদল বাজছে। এতদিন ধরে নিজেকে অভাগা ভেবে অন্য বন্ধুদের ভাগ্যবান মনে করে এসেছে। আজ বুঝতে পারছে কত ভুল ছিল ওর ধারণাটা। এখন মনে হচ্ছে পৃথিবীর সেরা ভাগ্যবানদের তালিকায় নিজের নামটা লেখা উচিত তার। জীবনের 28টা বসন্ত পার করে আসার পর হঠাৎই নবযৌবনের উন্মাদনা অনুভব করছে আনন্দ। বিদিশাকে একান্ত করে পাওয়ার বাসনায় উদ্গ্রীব হয়ে উঠেছে আনন্দর সমস্ত সত্তা। আনন্দ মনে মনে বলল, এরই নাম বুঝি প্রেম।